আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে আলোচনা করব। যারা জব করছেন বা বিজনেস করছেন কিংবা কোনো কাজ করছেন না অথবা রিটায়ার্ড পারসন, তারা যদি মনে করেন যে আপনাদের হাতে কিছু টাকা আছে, এটা কোথাও বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করে সেখান থেকে কিছু অর্থ রোজগার করতে চান কিংবা লাভবান হতে চান, তাহলে সেটা কিভাবে করবেন? এই বিষয়ে যারা জানতে চান, আশা করি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সেরকম একজন পার্সন হন, তাহলে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা হবে এবং এর নিয়মকানুনগুলো আপনি জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে বিনিয়োগ করলে জেনে বুঝে করবেন। না জেনে না বুঝে অন্যের কথায় যদি আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আসেন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আমরা জেনে নিই শেয়ার মার্কেট বলতে আমরা কি বুঝি। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার অথবা মালিকানার অংশ কেনাবেচা করা হয়। বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আছে, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে কোম্পানিগুলো তাদের শেয়ার বা মালিকানার অংশ কেনাবেচা করে। আপনি যেখানেই অবস্থান করেন না কেন, এই দুটো স্টক এক্সচেঞ্জের যে কোনো একটার মাধ্যমে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন এবং শেয়ার কেনাবেচা করতে পারেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে, বেশ পুরাতন একটি শেয়ার বাজার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালে। তাহলে এই দুইটা স্টক এক্সচেঞ্জ পরিচালনা করে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচার যে বিষয়গুলো সেইগুলো। তারা কোম্পানিগুলোকে এবং শেয়ার হোল্ডারদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেয় এবং তারা কিছু প্রাতিষ্ঠানিক সুবিধা দেয়। এছাড়াও এই দুটো প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ এবং পরামর্শও দেওয়া হয়। আপনি চাইলে এই দুটো প্রতিষ্ঠানের যে কোনো একটিতে যোগাযোগ করে আপনি প্রশিক্ষণ নিতে পারেন, আরও তথ্য জানতে পারেন। আপনি যদি অনলাইনে থাকেন তাহলে এইটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেগুলো দেখতে পারেন। ওয়েবসাইটের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করেও আপনারা এই দুইটা স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলো বিশ্লেষণ করতে পারেন, সেগুলো দেখতে পারেন। এ সম্পর্কেও আমি ভিডিওর একটা পর্যায়ে আলোচনা করব। এবার আসেন আমরা দেখি শেয়ার মার্কেটে যদি আপনি বিনিয়োগ করেন তার পদ্ধতিগুলো কী কী। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ব্রোকারেজ হাউসের মাধ্যমে এই শেয়ারগুলো কেনাবেচার জন্য শেয়ার হোল্ডারদেরকে সহযোগিতা করেন। সুতরাং আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান এবং শেয়ার কেনাবেচা করতে চান, তাহলে কোনো একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে করতে হবে। এই ব্রোকারেজ হাউসগুলো ডিএসসি এবং সিএসসি দ্বারা অনুমোদিত। আপনি প্রথমে আপনার পছন্দ মতো একটা ভালো ব্রোকারেজ হাউস নির্বাচন করুন। ব্রোকারেজ হাউস নির্বাচন করার পরে যে কাজটি আপনাকে করতে হবে, সেই ব্রোকারেজ হাউসে আপনাকে যেতে হবে। ব্রোকারেজ হাউসে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্যাংকে যেমন টাকা রাখার জন্য আমরা অ্যাকাউন্ট ওপেন করি, সেখানে আমরা টাকা জমা দিতে পারি, টাকা তুলতে পারি সেই অ্যাকাউন্ট থেকে, ঠিক একইভাবে ওই ব্রোকারেজ হাউসে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। ব্রোকারেজ হাউস আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্ম আপনি পূরণ করবেন। ফর্মের সাথে আপনাকে এনআইডির কপি দিতে হবে, 2 কপি ছবি দিতে হবে এবং আনুষঙ্গিক আরও কিছু কাগজপত্র যেমন টিন সার্টিফিকেট বা আপনার ট্যাক্সের যে সার্টিফিকেটটা আছে সেটা জমা দিতে হবে। এবং সেখানে আপনি আপনার যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সেটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং আর একটা ব্রোকারেজ হাউসে গিয়ে আপনি একটা বিও অ্যাকাউন্ট ওপেন করবেন। এবং মনে করে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন ব্রোকারেজ হাউসে, তখন অবশ্যই আপনার চেক বইয়ের একটা পাতা নিয়ে যাবেন, যেন সেখানে অ্যাকাউন্ট ডিটেলসগুলো আপনি সঠিকভাবে দিতে পারেন এবং তারাও সেগুলো যাচাই বাছাই করতে পারে। বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনি বিও অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ডিপোজিট করবেন। সেই নির্দিষ্ট পরিমাণের টাকা কত হবে সেটা আপনি নির্ধারণ করবেন। আপনি ইচ্ছে করলে
10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ যত টাকা আপনার ইনভেস্ট করার প্রয়োজন মনে করেন আপনি তত টাকা ওই বিও অ্যাকাউন্টে জমা করবেন। বিও অ্যাকাউন্টে জমা করলে আপনি শেয়ার কেনার ব্যাপারে অনুমোদিত হবেন। আপনি যখন শেয়ার কেনার ব্যাপারে অনুমোদন পেয়ে গেলেন তখন আপনি আপনার পছন্দ মতো কোম্পানির শেয়ার কিনতে পারবেন। কোন কোম্পানির শেয়ার কিনবেন সে সম্পর্কে আমি আরেকটু পরে আলোচনা করছি। 3 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তো সেখানে শেয়ার কিনবেন এবং শেয়ার কিনে সেই শেয়ার থেকে আপনি কিছু লাভ নেবেন বা কিছু প্রফিট আপনি গেইন করবেন, এটাই হলো আপনার উদ্দেশ্য। তো প্রফিটগুলো বিভিন্নভাবে হতে পারে। আমি প্রথমে একটু বলে নিই যে শেয়ার কত ধরনের আছে। শেয়ার মূলত 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি শেয়ার আর একটি হচ্ছে সেকেন্ডারি শেয়ার। প্রাইমারি শেয়ার কোনটা? যখন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে নতুন আসে তখন তারা সাধারণ জনগণের কাছে শেয়ারের মালিকানা বিক্রির জন্য একটা সার্কুলার দেয়। আপনার যদি বিও অ্যাকাউন্ট থাকে তাহলে নতুন এই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন। এই যে প্রাথমিকভাবে যে শেয়ার অফার করছে কোম্পানিগুলো, এই শেয়ারগুলোকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ কোনো কোম্পানির নতুন অবস্থায় একটা নির্দিষ্ট দামে তারা শেয়ার বিক্রি করে, আপনি সেই প্রাইসে ওই শেয়ার কিনতে পারবেন। এইটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনি সেই শেয়ার কিনতে পারবেন। এটা হলো প্রাইমারি মার্কেট বা প্রাইমারি শেয়ার। আরেক ধরনের শেয়ার হচ্ছে, সেটাকে বলা হয় সেকেন্ডারি শেয়ার। সেকেন্ডারি শেয়ার হচ্ছে কোনটা? যে কোম্পানিগুলো ইতিমধ্যে ডিএসসি বা সিএসসিতে এনলিস্টেড, তাদের শেয়ার কেনাবেচা হচ্ছে, ইতিমধ্যেই হচ্ছে, সেই সব শেয়ারকে বলা হয় সেকেন্ডারি শেয়ার, বা এই শেয়ারগুলো যে মার্কেটে থাকে সেটাকে বলে সেকেন্ডারি মার্কেট। সেই শেয়ার কিনতে গেলে আপনাকে কারেন্ট প্রাইসে কিনতে হবে, অর্থাৎ আপনি যে সময়ে শেয়ারটা কিনতে চান ওই সময়ে ওই শেয়ারের যে মূল্য আছে সেই মূল্যে আপনাকে কিনতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রাইমারি শেয়ার কি, সেকেন্ডারি শেয়ার কি। এখন শেয়ার যে আপনি কেনাবেচা করবেন, শেয়ার কেনাবেচা আপনি কিভাবে করবেন, কি কি বিষয় আপনার জানতে হবে, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন, যখন কেনার আগে আপনি অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানবেন। ওই কোম্পানির এখন বর্তমান ব্যবসার অবস্থা কেমন, কোম্পানির গ্রোথ কেমন, সেই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রির সিচুয়েশন কেমন, কোম্পানির প্রফিটেবিলিটি কেমন, কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু কেমন, আর্নিং পার শেয়ার কেমন, পি রেশিও কেমন, ইত্যাদি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ডাটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি সেই সব ডাটা অ্যানালাইসিস করে যখন আপনি দেখবেন যে এই কোম্পানি ভবিষ্যতে ভালো করবে এবং এই কোম্পানির শেয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি ওই কোম্পানির শেয়ার কেনার জন্য ওই কোম্পানিকে নির্বাচন করবেন এবং ওই কোম্পানির শেয়ার আপনি কিনবেন। আপনি বিও অ্যাকাউন্টে যে টাকা জমা রেখেছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনি এই শেয়ারগুলো কিনতে পারবেন। তবে আরেকটি বিষয় আমি আপনাকে বলবো, সেটি হচ্ছে আপনি যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগ করতে চান, বিনিয়োগের একটা লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে। আপনি লক্ষ্যমাত্রা স্বল্পমেয়াদী করতে পারেন, দীর্ঘমেয়াদী করতে পারেন। তবে আমার অভিজ্ঞতায় দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করাটা বেশি ভালো হয়। তবু এটি আপনার সিদ্ধান্ত। অনেকেই স্বল্পমেয়াদে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে, আবার অনেকেই আছে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে লাভবান হচ্ছে। এখন আসেন আমরা এবার দেখি যে আপনি যে শেয়ার কিনলেন, 1টা 2টা 5টা 10টা যে কয়টা কোম্পানির শেয়ার বা যে পরিমাণ শেয়ার আপনার পছন্দ, আপনি সেই পরিমাণ শেয়ার বা সেই কয়টা কোম্পানির আপনি শেয়ার কিনতে পারেন। এখন আপনি কিভাবে লাভবান হবেন, তার পদ্ধতিগুলো কী কী? প্রথম যে পদ্ধতিটা আছে সেটি হচ্ছে, আপনি যখন আইপিও থেকে যখন শেয়ার কিনলেন, প্রথম যখন কোম্পানি আসলো আপনি শেয়ার পেলেন, কেনার পরে শেয়ার পেলেন। আবার সেকেন্ডারি মার্কেট থেকেও আপনি শেয়ার কিনলেন। শেয়ার কেনার পরে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আপনি দেখলেন যে আপনি যে দামে শেয়ার কিনেছিলেন তার চেয়ে এখন শেয়ারের প্রাইসটা বেশি, প্রাইসটা বেড়ে গেছে। আপনি তখন বেশি দামে এই শেয়ারটা বিক্রি করতে পারেন। তাহলে আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর পার্থক্য থেকে আপনি লাভ পেতে পারেন। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে, যেসব কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, যেসব কোম্পানির গ্রোথ ভালো, প্রফিট ভালো, নেট অ্যাসেট ভ্যালু, ইপিএস বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল যে ফান্ডামেন্টালগুলো আছে সেগুলো যাদের ভালো, তারা প্রতি বছর
শেয়ার হোল্ডারদেরকে বিভিন্ন সময় ডিভিডেন্ড দেয়, যে ক্যাশ দেয় কোনো সময় হয়তো আরও শেয়ার দেয় ফ্রিতে, সেইগুলোকে বলে ডিভিডেন্ড। তো যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয়, হয়তো আপনি একটা কোম্পানির শেয়ার কিনেছেন 1000 ইউনিট, 1000টা শেয়ার কিনেছেন, তারপর দেখা গেল যে 1000টা শেয়ারের উপরে তারা 20%, 30%, 50%, কোনো কোম্পানি তার চেয়েও বেশি পরিমাণে ডিভিডেন্ড দেয়। তো যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড আপনাকে দিল সেইটা আপনার লাভ হলো। এভাবেও আপনি শেয়ার মার্কেট থেকে লাভ পেতে পারেন। এছাড়াও আরও কিছু উপায় আছে, সেইগুলো আপনি শেয়ার মার্কেটে যখন আপনি যাবেন তখন আপনি সেখান থেকে আপনি লাভ পেতে পারেন। প্রাইমারি মার্কেট থেকেও পেতে পারেন এবং সেকেন্ডারি মার্কেট থেকেও লাভ পেতে পারেন। আরেকটি উপায় আছে, যদি আপনি দীর্ঘমেয়াদে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, যেটা আসলে টেকসই বিনিয়োগ হতে পারে, সেটি 5 বছর বা 10 বছর মেয়াদি আপনাকে চিন্তা করতে হবে। 6 মাস 1 বছরের জন্য বিনিয়োগ করলে অনেক সময় বেনিফিট পাওয়া যায় না, প্রফিট অতটা ভালো পাওয়া যায় না। আপনি সেটাও চিন্তা করুন। দীর্ঘমেয়াদী হলে তখন ওই ভালো ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলো আছে তাদের শেয়ার প্রাইস বাড়তে থাকে, তারা অনেক ডিভিডেন্ড দেয়, তাহলে আস্তে আস্তে আপনার একটা গ্রোথ হবে, সেখান থেকেও আপনি লাভ পেতে পারেন। এই কয়েকটা ক্ষেত্র আমি বললাম যেখান থেকে আপনি লাভ পেতে পারেন। আরও কিছু বিষয় আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে যখন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, শেয়ার কেনা বেচা করছেন, তখন কিন্তু আপনাকে নিয়মিত শেয়ার বাজার পর্যবেক্ষণ করতে হবে এবং যেসব কোম্পানির শেয়ার আপনি কিনেছেন বা যেসব কোম্পানির শেয়ার আপনি বিক্রি করতে চান, সেই সব কোম্পানির ফান্ডামেন্টালগুলো আপনাকে চেক করতে হবে। এইগুলো আপনি ডিএসই এবং সিএসির ওয়েবসাইটে যদি যান, তাহলে আপনি সেখান থেকেও অনেক তথ্য পাবেন এবং কোম্পানির ফান্ডামেন্টালগুলো পাবলিকলি দেওয়া হয় এবং সেগুলো প্রকাশ করা হয়। সুতরাং এই তথ্যগুলো কোনো গোপনীয় তথ্য না, আপনি সেগুলো ওয়েবসাইটে গিয়ে আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন। এখানে একটি কথা আমি একটু বলে রাখি, যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের নলেজ না থাকে, ধৈর্য না থাকে, বা সেগুলো অ্যানালাইসিস করার স্কিল আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই শেয়ার মার্কেটে ভালো করতে পারবেন না। আপনাকে এই ফাইন্যান্সিয়াল টার্মগুলো বুঝতে হবে। এজন্য আপনি চাইলে প্রশিক্ষণ নিতে পারেন, আরও অনেক মানুষের সাথে আলোচনা করতে পারেন, কিন্তু না জেনে না বুঝে আরেকজনের কথায় কিন্তু হুট করে আপনি ইনভেস্ট করে ফেলবেন না। আপনাকে কিন্তু এটা জানতে হবে এবং এখানে সময় দিতে হবে। শেয়ার মার্কেটে এমন না যে আজকে আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, কিছুটা শেয়ার আপনি কিনলেন, তারপরে আর কোনো খবর রাখলেন না এবং মনে করলেন যে এই শেয়ারের দাম বেড়ে যাবে এবং 1 বছর 2 বছর পরে আমি কিছু লাভ পাবো। আসলে সেটা হবে না, আপনাকে নিয়মিত দেখতে হবে। এবং আমি বলবো যে যদি আপনি ফোকাসড হন এবং আপনি যদি সত্যি সত্যি এখান থেকে প্রফিট গেইন করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন শেয়ার মার্কেটের এই যে প্রাইস ওঠা নামা, বিভিন্ন সময় ধস নামে, বিভিন্ন সময়ে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, কোনো কোম্পানির শেয়ার বেড়ে যাচ্ছে, তখন আপনাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রতিদিন আপনাকে শেয়ার মার্কেটের প্রাইসগুলো পর্যালোচনা করতে হবে। আপনি যখন ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট ওপেন করলেন, তখন ব্রোকারেজ হাউস কিন্তু আপনার এই অ্যাকাউন্ট মেনটেন করার জন্য একটা চার্জ নেবে। আমরা সাধারণ ব্যাংকে টাকা জমা রাখলে যেমন তারাও বছরে বছর একটা চার্জ নেয়, ক্রেডিট কার্ড করেন বা ডেবিট কার্ড করেন সেটার জন্য একটা চার্জ নেয়, ঠিক একইভাবে বিও অ্যাকাউন্ট করলেও কিন্তু সেটার জন্য ব্রোকারেজ হাউসগুলো চার্জ করবে। সুতরাং সেই বিষয়টাও আপনি জেনে নেবেন, কোন ব্রোকারেজ হাউসে কত চার্জ। আবার যখন শেয়ার কেনাবেচা করছেন তখনও কিন্তু একটা ফি আপনাকে দিতে হয়, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আমি যেটা বলবো সেটি হচ্ছে যে আপনি শেয়ার যখন বিক্রি করছেন তখন যে প্রফিটটা হবে সেটার ট্যাক্সটাও কিন্তু আপনাকে দিতে হবে এবং সেই ট্যাক্সটাও ব্রোকারেজ হাউস কেটে রাখবে এবং সেই ট্যাক্স সার্টিফিকেট আপনি পাবেন যখন আপনি ট্যাক্স রিটার্ন জমা দিবেন বছর শেষে। তখন সেই ডকুমেন্টটা জমা দিলে সেই লাভের উপরে আর বাড়তি কোনো ট্যাক্স ধার্য হবে না। এবার আসেন কোম্পানির ফান্ডামেন্টালগুলো সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। আমি 4 ধরনের কোম্পানির কথা বলবো যেটা সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। 4টা ক্যাটাগরির শেয়ার আছে বা বিভিন্ন কোম্পানিকে এই 4টা ক্যাটাগরিতে ডিফাইন করা হয়। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এন ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। আপনাকে এই ক্যাটাগরিগুলো বুঝতে হবে। যেগুলো এ ক্যাটাগরির কোম্পানি সেগুলো ডিএসই এবং সিএসই এর র্যাঙ্কিংয়ে এটা ভালো কোম্পানি। ডিএসই এবং সিএসই তারা এ ক্যাটাগরির কোম্পানিগুলোকে ভালোভাবে মূল্যায়ন করে, পজিটিভলি মূল্যায়ন করে, এই কোম্পানিগুলোকে পজিটিভলি দেখা হয়। সুতরাং যেসব কোম্পানি এ ক্যাটাগরিতে আছে তাদের ফান্ডামেন্টাল ভালো এটা মনে করা হয়, কিন্তু এ ক্যাটাগরি হলেই যে আপনি সেখানে বিনিয়োগ করে লাভবান হবেন এমন কথা নিশ্চিত করে বলা যায় না। এ ক্যাটাগরির কোম্পানিগুলো কারা? যেসব কোম্পানি প্রতি বছর কমপক্ষে 10% হারে ডিভিডেন্ড দেয়,
10% তার বেশি ডিভিডেন্ড দেয় এবং নিয়মিত তাদের মিটিং করে, তথ্যগুলো ডিএসসি বা সিএসসিকে জানায় এবং তাদের ইপিএস ভালো, তারপরে নেট অ্যাসেট ভালো, এই ধরনের ফান্ডামেন্টাল যেগুলোর ভালো আছে তাদেরকে এ ক্যাটাগরিতে রাখা হয়। এবং এ ক্যাটাগরিতে যদি কোম্পানিটা থাকে তাহলে প্রতি বছর 10%-এর বেশি ডিভিডেন্ড আপনি পাবেন। এটা হচ্ছে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড অনুযায়ী। তো এখন পর্যন্ত তারা 10%-এর উপরে ডিভিডেন্ড দিয়েছে বলে তারা এ ক্যাটাগরিতে, কিন্তু আগামী বছরও যে তারা 10% ডিভিডেন্ড দেবে বা তার বেশি দেবে এটা কিন্তু বলা যায় না। তারা ডিভিডেন্ড দেবে হলো তাদের ব্যবসার উপরে, তারা যতটুকু ব্যবসা করতে পারবে, যতটুকু প্রফিট করতে পারবে সেটার উপরে তারা ডিভিডেন্ড দেবে। সুতরাং আগামী বছর এই কোম্পানি কেমন করবে সে সম্পর্কেও আপনার একটা ধারণা রাখতে হবে। বি ক্যাটাগরির যেগুলো শেয়ার, তারা 10%-এর কম ডিভিডেন্ড দেয়, সেই কারণে তাদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে এন ক্যাটাগরি। আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যারা আইপিও অফার করে, ইনিশিয়াল পাবলিক অফারিং, প্রথম ডিএসসি বা সিএসসিতে এনলিস্টেড হচ্ছে, তারা প্রথম যখন শেয়ার অফার করে তখন সেই কোম্পানিকে এন ক্যাটাগরিতে রাখা হয়। অর্থাৎ ডিএসসি বা সিএসসি তারা এই কোম্পানিকে পর্যবেক্ষণ করে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার পরে তারা হয় বি ক্যাটাগরিতে বা এ ক্যাটাগরিতে আসবে, অথবা এন ক্যাটাগরিতেও থেকে যেতে পারে। তো এন ক্যাটাগরির কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভবিষ্যতে কেমন হবে সে ব্যাপারেও একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আপনার থাকতে হবে। আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভালো হয় না, তারা নিয়মিত মিটিং করে না, তথ্যের সরবরাহ কম, তাদের হয়তো বিজনেসটা ইরেগুলার, তারা ডিভিডেন্ডও রেগুলার দেয় না। এরা হলো জেড ক্যাটাগরির। এই 4টা ক্যাটাগরি আমি আপনাদেরকে বললাম। এর আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করি আপনাদের, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই যে 4টা ক্যাটাগরির শেয়ার আমি বললাম, এই 4টা ক্যাটাগরির মধ্যে যদি আপনি দীর্ঘমেয়াদে ইনভেস্ট করতে চান তাহলে এই ক্যাটাগরিগুলো প্রথম পছন্দ। তারপরেও সেখানে আরও অনেক কথা আছে, অ্যানালাইসিস দরকার আছে। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ারগুলো নিয়ে আসলে বেশি সমস্যা হয়, এন ক্যাটাগরিগুলো নিয়েও সমস্যা হয়, তবে অনেক নতুন নতুন কোম্পানি আছে যাদের ফান্ডামেন্টাল ভালো এবং ভবিষ্যতে তারা অনেক ভালো গ্রোথ করবে। তো জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার কিনলে এটা একটু ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ারের দামও বাড়ে, সেখান থেকেও অনেকে লাভবান হচ্ছে, কিন্তু ঝুঁকিটা বেশি। হয়তো একটা কোম্পানির, জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে গেল, আপনি অনেক বেশি দামে শেয়ার কিনলেন, তারপরে দেখা গেল যে শেয়ারের দাম আবার কমে গেল, আপনি ক্ষতিগ্রস্ত হলেন এবং জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম আর বাড়লো না, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই 4টা ক্যাটাগরি চিনে আপনি কিনবেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা এ ক্যাটাগরির কোম্পানিগুলোর দিকে ফোকাস করেন এবং সেই কোম্পানিগুলোর শেয়ার কিনেন। আর আরেকটি বিষয় বলবো যে আইপিও থেকে আপনারা শেয়ার কিনতে চেষ্টা করেন, তাহলে সেটা দীর্ঘমেয়াদে একটা পুঁজি আপনার সেখানে তৈরি হবে বা একটা ভালো ফান্ড আপনি সেখানে তৈরি করতে পারবেন। আমি ভিডিওটি শেষ করব, যদিও সব কথা আমি বলতে পারলাম না বা সব কথা আলোচনা করা সম্ভব হলো না। তো শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনাদেরকে বলা দরকার, সেটি হচ্ছে কি, দেখেন, যে কোনো ব্যবসা ঝুঁকিপূর্ণ, শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ এটাও এক ধরনের বিজনেস। আপনি যত বেশি আপনার ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে পারবেন, যত বেশি এক্সপার্টিস অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যত বেশি ফাইন্যান্সিয়াল টার্মগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন, কোম্পানিগুলো সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবেন, এবং আপনার টাকার যে বিনিয়োগের যে ক্ষেত্র, টাকার যে ব্যবহার, কোন কোম্পানির শেয়ার কখন কিনবেন, এইটা যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি শেয়ার মার্কেটে অবশ্যই ভালো করবেন। কিন্তু এটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বিনিয়োগকারী যারা সর্বশান্ত হচ্ছে, তারা না জেনে না বুঝে শেয়ার কিনছে, ভুল সময়ে কিনছে, বেশি দামে শেয়ার কিনছে এবং অতিরিক্ত লোভে পড়ে অনেক শেয়ার কিনছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি লোভ না করেন, ধৈর্য রাখতে পারেন, ফাইন্যান্সিয়াল টার্মগুলোকে ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেন, আপনি যদি এক্সপার্টিস অ্যাপ্লাই করতে পারেন, আপনার ইন্টেলিজেন্স, আপনার নলেজকে অ্যাপ্লাই করতে পারেন এবং দীর্ঘমেয়াদী চিন্তা যদি রাখতে পারেন, তাহলে শেয়ার মার্কেটে আপনি চিন্তা করতে পারেন যে এখানে ইনভেস্ট করা যায় কি না। তবে একটা বিষয় বলবো যে আপনি কখনো লোন করে বা গহনা বিক্রি করে, জমি বিক্রি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। আপনার যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে সেইখান থেকে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। কখনোই নিজের সম্পদ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না, এতে আপনি অনেক বেশি ঝুঁকিতে পড়ে যাবেন।
আরেকটি বিষয়ে বলা খুব জরুরি, সেটি হচ্ছে শেয়ার মার্কেটে আপনি যখন শেয়ার ইনভেস্ট করা শুরু করছেন, আপনি অল্প অল্প করে ইনভেস্ট করেন। অল্প টাকা, যে টাকা আপনি ঝুঁকি নিতে পারবেন এবং যে টাকায় কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, অল্প অল্প করে ইনভেস্ট করেন। ইনভেস্ট করে শেয়ার মার্কেটের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করেন। যে ফাইন্যান্সিয়াল এলিমেন্টগুলো আপনার অ্যানালাইসিস করা দরকার, যে জ্ঞান আপনার অর্জন করা দরকার, যে এক্সপার্টিস আপনার দরকার, সেটা আপনি অর্জন করেন এবং আপনি দেখেন যে আপনি কতটুকু ঝুঁকি নিতে পারেন। ঝুঁকি নেওয়ার সক্ষমতাও আপনাকে যাচাই করতে হবে। আপনি যদি ঝুঁকি নেওয়ার সক্ষমতা যাচাই করতে না পারেন, তাহলেও কিন্তু আপনি শেয়ার মার্কেটে ভালো করতে পারবেন না। সবশেষে আমি আরেকটি কথা বলবো, যে যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন, বাংলাদেশে অনেক ট্রেনার আছে, এক্সপার্ট আছে, তারা শেয়ার মার্কেট সম্পর্কে আপনাকে প্রশিক্ষণ দিতে পারে। ফান্ডামেন্টালগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ফাইন্যান্সিয়াল টার্মগুলো কিভাবে খেয়াল করতে হয়, কিভাবে মার্কেটের গতি প্রকৃতি বিশ্লেষণ করতে হয়, সেই বিষয়ে আপনি তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন। অনেক এক্সপার্টিস আছে যারা আপনার অ্যাডভাইজার হিসেবেও কাজ করবে। কিন্তু যতই আপনি প্রশিক্ষণ নেন বা যতই আপনি অ্যাডভাইজার রাখেন না কেন, বুঝতে হবে আপনাকে। সব কিছু বোঝার পরে যদি আপনার মনে হয় যে না, এই ঝুঁকি আপনি নিতে পারবেন না, আপনার পক্ষে এই বিষয়ে নলেজ নেওয়াও সম্ভব হবে না, এক্সপেরিয়েন্স নেওয়া সম্ভব হবে না, অথবা আপনার অতটা সময় নাই, আপনার হাতে সময় কম, তাহলে আমি বলবো যে শেয়ার মার্কেট আপনার জন্য না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেকে সর্বশান্ত হয়েছে, আত্মহত্যার ঘটনাও ঘটেছে। শেয়ার মার্কেটে বিভিন্ন সময় যে কেলেঙ্কারি হয়েছে সেগুলোও আমরা জানি। সবগুলো বিষয়ে আপনার মাথায় রেখে আপনাকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। আমি আজকে শেয়ার মার্কেট সম্পর্কে সাধারণ কতগুলো বিষয় বললাম, তবে আমাকে কখনোই প্রশ্ন করবেন না যে কোন কোম্পানির শেয়ার কিনবো, কোন মার্কেটে গেলে ভালো হবে, কত টাকার শেয়ার কিনলে ভালো হবে, কত প্রাইসে শেয়ার কিনলে ভালো হবে। এই বিষয়টি আমি আপনাকে সাজেস্ট করতে পারবো না, কেউই আপনাকে সাজেস্ট করতে পারবে না। এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি এডুকেশন পারপাসে কারোর সাথে কথা বলতে পারেন, জ্ঞান অর্জনের জন্য কারোর সাথে কথা বলতে পারেন, বা বিষয়টা বোঝার জন্য আপনি কারোর সাথে আলোচনা করতে পারেন, কিন্তু কারো কাছ থেকে কখনো সিদ্ধান্ত নেবেন না যে কোন কোম্পানির শেয়ার কত টাকা দিয়ে কিনলে আপনি লাভবান হবেন। এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা ভালো ভালো চ্যানেলগুলো সার্চ করেন, ভালো ট্রেনার আছে তাদেরকে সার্চ করেন, করে তাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এই ভিডিওগুলো দেখলে আপনার এই শেয়ার মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা হবে। তবে এই শেয়ার বাজার সম্পর্কে যদি ভালোভাবে বুঝতে চান, শেয়ার বাজার যদি শিখতে চান, তাহলে অল্প অল্প ইনভেস্ট করে আপনি এটাকে শিখতে পারেন এবং এটাতে সময় দিতে হবে। আজকে ইনভেস্ট করলে 1 মাস পরেই আপনি লাভবান হবেন এমন আশা করবেন না। আপনাকে অন্তত পক্ষে 5 বছর বা 10 বছরের একটা পরিকল্পনা নিয়ে আপনাকে শেয়ার মার্কেটে আসতে হবে। আজকে এ পর্যন্তই। আপনারা এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন, আশা করি এই ভিডিওর আলোচনা থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন কিনা, এই বিনিয়োগ করাটা আপনার জন্য ভালো হবে কিনা। সবশেষে একটি কথা আবারও বলবো, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে জেনে বুঝে বিনিয়োগ করবেন, না জেনে না বুঝে অন্যের কথায় বায়াসড হয়ে কখনোই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। শেয়ার মার্কেটের কেনাবেচা করার জন্য যে জ্ঞান দরকার, যে অ্যানালাইসিস করা দরকার, যে ধৈর্য এবং সময় দেওয়া দরকার, সেটি যদি আপনি দিতে না পারেন, তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য না। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার কথা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই চ্যানেলে আমি ক্যারিয়ার বিষয়ে আলোচনা করি, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে আলোচনা করা হয়, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি। যারা আমার এই চ্যানেলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।